আজকে আমরা আলোচনা করতে চলেছি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা আবহমান, নবম শ্রেণীর পাঠ্য এই কবিতাটি। আবহমান কবিতাটি পড়ার আগে আমরা আবহমান শব্দটির অর্থ প্রথমে জেনে নেব। আবহমান শব্দটির অর্থ কি? চিরকালের, চিরকাল বা চিরন্তন। এখানে আমরা দেখব কি শাশ্বত বাংলার চিরন্তন রূপ ও শিকড়ের সন্ধান। এই কবিতার মধ্যে আমরা যেটা পাবো সেটার বিষয় হচ্ছে এটাই যে শাশ্বত বাংলার চিরন্তন রূপ ও শিকড়ের যে টান বা সন্ধান সেটাই। আমরা কবিতাটি শুরু করার আগে দেখে নেব কবি পরিচিতি, তার সাথে দেখব কোন কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে, তারপর কবিতার প্রথম থেকে শেষ অবধি লাইন বাই লাইন ব্যাখ্যা এবং কি কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে একটু আলোচনা। তাহলে চলো স্টার্ট করি। প্রথমে বলে রাখি, এটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো তাহলে আমরা স্টার্ট করি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী কবি ও সাহিত্যিক। আমরা দেখেছি কবি পরিচিতির কবি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। তার মূল দর্শন কি ছিল? সহজ সরল ও আটপৌড়ে ভাষার জীবনের গভীরতম সত্য বোধের প্রকাশ। অর্থাৎ তিনি যে কবিতা লিখেছেন সেগুলো খুব সহজ সরল ভাষায় লেখা এবং আটপৌড়ে। আটপৌড়ে বলতে আমরা কি বুঝি? অষ্টপ্রহর ব্যাপী, তাই না? অর্থাৎ আমরা অষ্টপ্রহর যে ভাষা ব্যবহার করি সেটাই হচ্ছে আটপৌড়ে। আটপৌড়ে ভাষায় তিনি কিন্তু লিখেছিলেন। আর দেখব কি তার অন্যান্য যেসব কালজয়ী সৃষ্টি সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। যেমন কি কি? উলঙ্গ রাজা, অমল কান্তি, এই দুই কবিতার মাধ্যমে তার কিন্তু সাহিত্যিক হিসাবে, কবি হিসাবে তার কিন্তু একটা জায়গা স্থায়ীভাবে রয়ে গেছে। উলঙ্গ রাজা এবং অমল কান্তি, আমরা এইগুলো কিন্তু পড়েছি এবং শুনেছি, এগুলো জানি ভীষণই জনপ্রিয় এবং বিখ্যাত। আর আজকে যে আমরা কবিতাটি পড়ব আবহমান, সেটা কোন কাব্যগ্রন্থ থেকে লেখা বা কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? অন্ধকারের বারান্দা, এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু আমাদের এই কবিতা আবহমান নেওয়া হয়েছে। আবহমান শব্দের অর্থ এখানে আরেকবার দেখো, এখানে লিখে দিয়েছি যা চিরকাল চলে আসছে বা চিরন্তন। এখানে প্রকৃতির শাশ্বত রূপকেই বোঝানো হয়েছে, বা যা কি বললাম চিরকাল ধরে চলে আসছে বা চিরন্তন, সেটাই হলো আবহমান। তাহলে আমরা শুরু করি কবিতাটি। প্রথমে দেখো কবিতার এখানে লাইন, তার সাথে আক্ষরিক অর্থ এবং অন্তর্নিহিত অর্থ। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, কি বলছেন কবি? কি বলছেন? লাউ মাচাটার পাশে। কবি বলছেন যা গিয়ে তোর দাঁড়া, কোথায়? উঠানে, মানে উঠোনে, আঙিনায়। যা গিয়ে উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে। তিনি কাউকে বা পাঠককে তিনি নির্দেশ দিচ্ছেন, বলছেন যে যা গিয়ে উঠোনে দাঁড়া, যেখানে লাউ মাচাটা আছে তার পাশে। এই যে লাউ মাচা আমরা দেখতে পাচ্ছি, লাউয়ের ছোট 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 প্লান্ট গাছ, সেখানে ওই মাচা দিয়ে তৈরি হয় লাউ গাছ, আমরা জানি। সেই গাছের পাশে দাঁড়াতে বলছে, লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলছে। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। তাহলে কি বলছে?
লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়া, সেখানে একটা ফুল দুলছে। কি ফুল? এখানে যদি প্রশ্ন আসে যে কি ফুল, এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে, কি ফুল? লাউয়ের ফুল, যেখানে একটা ছোট্ট ফুল দুলছে, সন্ধ্যার বাতাসে ফুল দুলছে। আবার কি বলেছে? কোথায় গিয়ে দাঁড়াতে বলেছে? লাউ মাচাটার পাশে। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন তিনি? লাউ মাচাটার পাশে। এখানে আমরা যে কবিতাটি পড়ছি, এখানেই বলে রাখি, কবিতাটির মধ্যে কিন্তু দুটো অর্থ হয়। একটা হচ্ছে দুইভাবে ব্যাখ্যা করা যায়, অ্যাকচুয়ালি তিনভাবে ব্যাখ্যা করা যায়, সেখানে আমি দুইভাবে ব্যাখ্যা করার কথাই বলছি। প্রথম হচ্ছে কি, যে কোনো একজন বা কোনো মানুষ যিনি গ্রামে বাস করতেন, তিনি চলে গেছেন কর্মসূত্রে হোক বা যে কোনো কারণেই হোক, তাকে চলে যেতে হয়েছে শহরে। তো শহর থেকে বা শহরে থাকার বা শহরে আছেন সেই সময়ে তার যে গ্রামের প্রতি যে টান, যে আশা, যে অনুভূতি, সেইটার যে একটা ব্যাখ্যা বা তার যে অনুভূতি, সেই ব্যাখ্যাটাই এখানে করা হয়েছে। যে গ্রামের প্রতি, সেই বাংলার প্রতি, সেই তার যে অনুভূতি, তার যে ভালোবাসা, ফিরে আসার যে টান, সেটাই কিন্তু এখানে ব্যক্ত করা হয়েছে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এটাও, সেটা হলো আরেকটা ব্যাখ্যা, সেটা হলো জীবন মৃত্যুর যে অনবরত চিরন্তন যে সত্য, এখানে আবহমানতা, সেটাকে বোঝানো হয়েছে। জন্ম মৃত্যু, জন্ম হলেই মৃত্যু হবে জানি, কিন্তু মৃত্যু কেউ চায় না। মৃত্যু কি কেউ চায়? সেই মৃত্যুর গোড়দোড়ায় গিয়ে মানুষ যেন আবার সেই জীবন ফিরে পেতে চায়। সেই জীবন তৃষ্ণা তাকে কি করে? বারবার করে জাগায়। তার জীবন তৃষ্ণা মনের মধ্যে কিন্তু জেগে ওঠে। এই জিনিসটা কিন্তু এখানে কবিতার মাধ্যমে কিন্তু ব্যক্ত করা হয়েছে। এই দুটো জিনিসের মধ্যে কিন্তু আমরা দেখব যে প্রাকৃতিক যে বিষয়টা, যে শহরে গিয়ে গ্রামের একটা ভাব বা গ্রামের ফেরার যে অনুভূতি, সেটা কিন্তু এখানে আমরা বলবো। তার সাথে সাথে জীবন তৃষ্ণার ব্যাপারটাও একটুখানি বা জন্ম মৃত্যুর জিনিসটাও আমরা কিন্তু একটুখানি দেখে নেবো। দুইভাবে আমি কিন্তু এখানে ব্যাখ্যাটা করতে পারছি। যাই হোক, আমরা দেখলাম কি, লাউ মাচা আর যে ফুলটি গ্রাম্য প্রকৃতির সহজ ও সরল চিরায়ত রূপের প্রতীক। লাউ মাচা, লাউয়ের ফুল, এগুলো কিন্তু গ্রামের যে সহজ সরল একটা গ্রাম্য পরিবেশ, তারই কিন্তু একটা প্রতীক। কবি মূলত যান্ত্রিক এবং নাগরিক কোলাহল থেকে দূরে সরে থেকে মানুষকে তার শিকড়ের কাছে ফিরে যাওয়ার যে আহ্বান, তাই কিন্তু তিনি জানিয়েছেন। আমি বললাম যে গ্রাম থেকে শহরে গেলে তার গ্রামের প্রতি যে একটা টান, সেটা কিন্তু এখানে ব্যক্ত করা হয়েছে। দেখলাম। এবার আমরা যাব পরের স্লাইডে, পরের লাইনগুলোতে। ভীষণই সহজ এবং সরল ভাষায় সরল শব্দ কিন্তু তিনি ব্যবহার করেছেন কবি এখানে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। দেখো, প্রতিটা শব্দ বা প্রতিটা লাইন কিন্তু আমাদের বুঝতে কোনো রকম প্রবলেম হবে না, এতটাই সহজ সরল শব্দ তিনি ব্যবহার করেছেন। কে এখানে এসেছিল অনেক বছর আগে? কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে? তাহলে তিনি কি বলেছেন? কে এখানে এসেছিল অনেক বছর আগে। কোনো কারোর কথা এখানে বলা হয়েছে যে কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, মানে নিবিড় ভালোবাসায়। নিবিড় অনুরাগ মানে কি? নিবিড় একটা তীব্র গভীর ভালোবাসা বা প্রেমে তিনি এখানে ঘর বেঁধে গেছিলেন। কিন্তু এই যে হারিয়ে গিয়েও আবার ফিরে আসা এই মাটিকে, এই হাওয়াকেই আবার ভালোবাসে। তাহলে কি বলছেন? এখানে তিনি ছিলেন, এখানে অনেক বছর ধরে ছিলেন, এখানে তিনি নিবিড় ভালোবাসায়, গভীর ভালোবাসায়, প্রেমের দ্বারা তিনি ঘরও বেঁধেছিলেন, কিন্তু ওইখানে হারিয়ে গিয়েও বারবার করে তিনি ফিরে আসতে চেয়েছেন। আর এই মাটি হাওয়াকেই তিনি আবার ভালোবেসে বারবার করে তিনি কিন্তু এখানে ফিরে আসতে চাইছেন। অর্থাৎ কি? আবার বললাম, যেখানে তিনি যে শহরে গেলেন, সেখান থেকে সেই শহরের পরিবেশ তার কিন্তু ভালো লাগছে না। সে কিন্তু আবার গ্রামের মধ্যে, গ্রামের মাটি হাওয়া, তার পরিবেশ, ভালোবাসা, সেই গ্রামের যে ঘর, তাকে কিন্তু টানছে, আসতে বারবার করে বাধ্য করছে। আবার যখন মানুষ মৃত্যুর দোরগোড়ায় গিয়ে পৌঁছয়, তখন তার সেই সারা জীবন যেখানে তিনি থেকেছেন, তিনি যেখানে গভীর ভালোবাসায় ঘর বেঁধেছেন, সেইটাকে টানে বারবার, সেই মায়া
তাকে কিন্তু বারবার করে আকর্ষণ করে, যেতে দেয় না। যে মাতৃভূমির প্রতি তার যে ভালোবাসা, প্রেম কোনোভাবেই কিন্তু কম হয় না। তারপর দেখো লাইনটা, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। ফুরিয়ে গিয়েও কিন্তু কোনো কিছু ফুরায় না। তার যে টান, তার যে অনুভূতি, তার যে ভালোবাসা, সেটা ফুরিয়ে গিয়েও ফুরায় না। তার যে ওই মৃত্যু, মানুষ মৃত্যু হলেও তার আত্মা কিন্তু মরে না, ফুরিয়ে গিয়েও ফুরায় না। আবার কিন্তু কি হয়, নোটে গাছটা ফুরিয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এখানে নোটে গাছ কি? নোটে গাছ হচ্ছে একটা কাল্পনিক গাছ, রূপকথার কাল্পনিক গাছ। আমরা ছোটবেলায় হয়তো অনেক ঠাকুমা দাদুর কাছে শুনেছি রূপকথার গল্প, বা আমরা কার্টুনতেও দেখেছি অনেক ঠাকুমার ঝুলি বা বাংলা কার্টুন এগুলোতেও দেখায় যে কি বলে শেষে, বা গল্পাকারে যখন গল্পের শেষে হয় আমরা ঠাকুমা দাদুরা বলতেন গিয়ে যে আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি পুরোলো, তাই তো? কিন্তু এই যে নোটে গাছ একটা কাল্পনিক গাছ। এই গাছ কিন্তু কি হয়, বুড়িয়ে যায় কিন্তু মুড়োয় না। মুড়োয় না মানে কি? মরে যায় না, একবারে নিঃশেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় না, মুড়িয়ে যায় না। বুড়িয়ে যায়, অনেক বয়স হয়ে যায় কিন্তু মুড়োয় না, তাই না? মরে যায় না। তো এখানে ঠিক তাই। আর যতই আমাদের যে অনুভূতি, যে শহরে গিয়ে যে এখানে মানুষের কথা বলা হয়েছে, যে চিন্তা ভাবনার কথা বলা হয়েছে, সে যায়, শেষ হয়ে ফুরোয়, শেষ হয়ে যায়। ফুরোনো মানে কি? শেষ হয়ে যাওয়া, কিন্তু আবার জেগে ওঠে বারবার করে। মানুষের মৃত্যু তাই, মৃত্যুর কাছে গিয়ে মরে গেলেও আবার কিন্তু জন্ম নিয়ে নতুন ভাবে ফিরে আসে। আত্মার কিন্তু মৃত্যু হয় না। আবার এটাও হতে পারে যে কোনো মানুষ মারা গেল, কিন্তু তার যে বংশধর, নতুন যে প্রজন্ম জন্ম হয়, সেও কিন্তু নতুন ভাবে জন্মগ্রহণ করেন। তার মধ্যে দিয়েই কিন্তু আবার নতুন করে সবকিছু ফিরে পাওয়া যায়। তো এই জন্ম মৃত্যুর খেলা কিন্তু চিরন্তন, কোনোভাবেই এগুলোকে আটকানো যায় না, শেষ হয় না, উড়িয়ে যায় না। কি সুন্দরভাবে লাইন টু লাইন ব্যাখ্যা করেছে তিনি। যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। তিনি আবার প্রথমের যে 4টে লাইন আবার তিনি এখানে ব্যক্ত করেছেন, বলেছেন যা গিয়ে আবার কোথায়? উঠোনের মধ্যে দাঁড়া লাউ মাচাটার পাশে, যেখানে একটা ছোট্ট ফুল, লাউয়ের ফুল কিন্তু দুলছে সন্ধ্যার বাতাসে, মনোরম একটা পরিবেশের সৃষ্টি করেছে। চলো আমরা পরের আবার দেখব, ফুরোয় না তার হাওয়া যাওয়া এবং ফুরোয় না তার আশা। কি? ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটা দুরন্ত পিপাসা। তাহলে কি বলেছে? ফুরোয় না মানে কি বললাম? শেষ হয়ে যায় না। শেষ হয় না কি? আধুনিকতার ভিড়েও সে মানুষ কিন্তু শেকড়ের টানে ভুলতে পারে না, শেকড়ের টানকে ভুলতে পারে না। এখনই এখানে তাকে একগুঁয়ে বলা হয়েছে, মানে যতই আধুনিকতার ভিড়ে হারিয়ে যায়, যতই মেকি পোশাক পরুক, যতই মেকি মেকআপ মারুক না কেন, সেই মনের টান কিন্তু কোনোভাবেই তার হারায় না, ফুরোয় না, শেষ হয় না। সেটাই তার একগুঁয়েমিতা। একগুঁয়ে মানে কি? জেদ। একগুঁয়ে মানে কি? জেদ। নিজের সিদ্ধান্তে অটল থাকা, সেটাই হচ্ছে একগুঁয়েমি। তো সেই একগুঁয়েমি কোনোভাবেই সে কিন্তু হারায় না। আবার কি? ফুরোয় না সেই একগুঁয়েটা দুরন্ত পিপাসা, জীবন তৃষ্ণা। দুটো ব্যাখ্যায় আমি এখানে কিন্তু দুই ভাবেই বলে দিচ্ছি। তো জীবন তৃষ্ণা, এই পিপাসা মানে কি? জীবন তৃষ্ণা, জীবনের যে পিপাসা, জীবনে বাঁচার যে পিপাসা, সেটা কিন্তু কোনোভাবেই যায় না, হারিয়ে যায় না, কোনোভাবেই কিন্তু সেটাকে নিঃশেষ করা যায় না। বারবার করে পিছু ফিরে ফিরে কিন্তু মানুষ দেখতে থাকে। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। এখানে কি? প্রাকৃতিক যে পরিবেশ, সারাটা দিন কি হয়? আপন মনে, নিজের মনে কি করে? ঘাসের গন্ধ মাখে, ঘাসের মধ্যে লুটিয়ে তার যে গন্ধ শ্রবণ করে। সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। সারা রাত কি করে? তারায় তারায় যেন স্বপ্ন আঁকে, তারার মধ্যে দিয়ে যেন হারিয়ে যায় রাতের আকাশে। তাই বলে কি? যে কি প্রাকৃতিক যে রূপ,
প্রাকৃতিক যে আস্বাদন করা অদমা তৃষ্ণা চিরস্থায়ী, যে আর ছাড়া জীবন কি হয়, মাতৃভূমির বুকেই যেন স্বপ্ন বুনে যায়। এই যে মাতৃভূমির আকাশ বাতাস ফুল ফল ঘাস সব কিছুর মধ্যে দিয়েই যেন তার যে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা লুটিয়ে থাকা সেটার কথা বলা হয়েছে। কি সুন্দর না? আবার তিনি কি বলেছেন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। আবার তিনি আবার লাইনে ফিরে এসছেন কি, ফুরোয় না তার কিছুই ফুরোয় না। আবার তাই যে কোনোভাবেই কিন্তু ফুরিয়ে গিয়েও ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মরে যায় না, মুড়িয়ে যায় না, শেষ হয়ে যায় না। যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। তিনি আবার বলেছেন, আবার সেই 4টে লাইনে তিনি রিপিট করেছেন। এরপরে দেখো লাস্ট স্ট্যান্জার, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। কি হয় না? তার যন্ত্রণা নেভে না, দুঃখ হয় না বাসি। মানুষের জীবনে অনেক দুঃখ যন্ত্রণা কষ্ট রয়েছে, সবার জীবনেই রয়েছে, যেমন হাসি খুশি তেমনি দুঃখ যন্ত্রণা কষ্টও রয়েছে। সেটা কিন্তু কি হয় না, নেভে না, একদম শেষ হয়ে যায় না, রয়েছে থাকে, তাই না? আর কি হয় মানব জীবনের এই যে কষ্টগুলো কিন্তু স্বাভাবিক, দুঃখ কষ্ট না থাকলে সুখ হাসির কোনো মর্যাদা থাকে না, তো দুঃখ কষ্ট থাকবেই, তো এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু মানুষের যে ব্যক্তিগত দুঃখের কারণে প্রকৃতির নিজস্ব ছন্দ সৌন্দর্য কখনো থেমে থাকে না, এটাই বলছে। কি হয় না, এটাই বলা হয়েছে। আর তার আগে কি বলা হয়েছে, কুন্দ ফুলের হাসি। মানে কুন্দ ফুলে যে ছোট ছোট সাদা ফুলগুলো হচ্ছে কুন্দ ফুলের হাসির কথা বলা হয়েছে। বাগানে কি, এই যে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তাহলে কি হয়, দুঃখ যন্ত্রণা থাকে, সেটা বাসি যেমন হয় না, বাসি হওয়া মানে কি, টাটকা তাজা, তার বিপরীত হচ্ছে বাসি, তাই না? যা টাটকা নয়, যা টাটকা নয়, যা পুরনো হয়ে গেছে সেটাই হচ্ছে বাসি। তাই যন্ত্রণা দুঃখ এগুলো কোনোদিনও বাদ যায় না, কোনোদিনও কিন্তু বাসি হয় না, সে থেকেই যায়, সব সময়ের জন্যই থাকে, কখনো বেশি কখনো কম। এগুলো না থাকলে তো সুখের অনুভূতিটাই বুঝতে পারবে না মানুষ, তো সেটা থাকে না। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, তেমনি করে সূর্য ওঠে তেমনি করে ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। তাহলে কি হয়, এগুলো সব সময় জীবনে থাকে, থাকবে, কিন্তু কুন্দ ফুলের যে হাসি সেটা তো বাগান থেকে কেউ কেড়ে নিতে পারে না। আবার তেমনি করে সূর্য, প্রাকৃতিক নিয়মে যে সূর্য ওঠা সূর্য অস্ত যাওয়া, তার সাথে সাথে সন্ধ্যার যে নদীর ছুটে যাওয়া বয়ে যাওয়া, সন্ধ্যার যে মনোরম একটা আবহাওয়া এবং পরিবেশ, সেগুলো কিন্তু কখনো বদলে যায় না কোনো কিছুতেই। যতই ব্যক্তিগত দুঃখ যন্ত্রণা কষ্ট থাকুক না কেন, এইগুলো কিন্তু পরিবর্তন হয় না, বদলায় না, এগুলো চিরন্তন সত্যি, আবহমান কাল ধরে এগুলো কিন্তু চলে আসছে। তাই এগুলোর ক্ষেত্রে কোনোদিনও বদলানো সম্ভব না, সব কিছুই বদলানো সম্ভব না। তাই কি জীবন মৃত্যু কোনো দিনও বদলানো যায় না, জন্ম হলেই তার কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী। আবার কি বলেছে, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা উড়িয়ে ওঠে কিন্তু মরোয় না। তাহলে আবার সেই একই কথা, ফুরিয়ে গিয়েও কিন্তু ফুরোয় না। যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা, লাউ মাচাটার পাশে এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। তাহলে আবার তিনি কি বলেছেন, যে যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা। এখানে আবার একটা কথা চেঞ্জ করা হয়েছে, ছোট্ট যে কথাটা ছিল, ছোট্ট সেই একটা ফুল দুলছে ছিল, কিন্তু এখানে কি বলা হয়েছে, এখনো, এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। এখানে এইটা কথাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখনো মানে কি, মানে যেরকম পরিবেশে থাকুক না কেন, যাই হয়ে যাক না কেন, সেই ফুলটা কিন্তু সেই প্রাকৃতিক পরিবেশ, সেই টান কিন্তু সে তেমনই রয়ে গেছে, এখনো সেই একই রয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের কবিতা। এই কবিতা থেকে অনেক রকম, এখানে এখনো কেন বলা হয়েছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এখানে এখনো কেন বলা হয়েছে। তার আগে আমরা এটাও দেখলাম, এখানে এটা বারবার করে রিপিট করা হয়েছে,
তো এখান থেকেও কোশ্চেন দেওয়া যেতে পারে। আবার কুন্দ ফুল কি এটা বলতে পারে। দুঃখ যন্ত্রণা বাসি হয় না কেন, প্রশ্ন আসতে পারে। আবার এখানে বলা হয়েছে পুরো স্ট্যাঞ্জা ধরে, এখানেও দেখো যেমন যে একগুয়ে দুরন্ত পিপাসা কিসের কথা বলা হয়েছে, কেন এটা একগুয়েমি তার। সারাটি দিন ঘাসের গন্ধ মাখে, এই যে পুরো প্রাকৃতিক বর্ণনা দাও, এটাও বলতে পারে। নামকরণও আসতে পারে। এগুলো কিন্তু প্রতিটা স্ট্যান্ডার থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আর আমার আবার একটা কথা, যদি পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, তাহলে কিন্তু পুরোটা যদি ভালোভাবে শোনো, বোঝো, মন দিয়ে দেখো, তাহলে যদি সবটা লাইন বাই লাইন বুঝতে পারো, যেখান থেকে যাই কোশ্চেন দিক না কেন তোমরা অবশ্যই পারবে। এটা হলো আমাদের আবহমান কবিতা। এতদূর ছিল, আমরা পুরো কবিতাটা লাইন বাই লাইন সুন্দরভাবে পড়ে নিলাম। এই যে প্রাকৃতিক যে বর্ণনা, সুন্দর চিরন্তন যে সৌন্দর্যের কথা বলা হয়েছে, সেটাও আমরা দেখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং একটা লাইক অবশ্যই করবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।